প্রীতম মাঝির বাড়ি জেলেপাড়ার একেবারে উত্তর সীমান্তে। গোয়ালের ভিতর দিয়া তাহার বাড়িতে ঢুকিতে হয়। গোয়ালের একদিকে বাঁধা থাকে দুটি শীর্ণ গরু, অন্যদিকে থাকে প্রীতমের প্রসিদ্ধ বেড়াজাল। এত বড় জাল কেতুপুরে আর কাহারও নাই। বাড়িতে উঠানের বালাই নাই। গোয়াল পার হইয়া ঢুকিতে হয় প্রকাণ্ড একটা ঘরে। দুপাশের ছোট দুখানা ঘরে ঢুকিবার দরজাও এই ঘরের ভিতর দিয়া। কার্পণ্য ও বেড়াজালটির মতো বাড়ি করার এই খাপছাড়া ঢঙ্গ প্রীতমের কম প্রসিদ্ধ নয়। লোকে নাম দিয়াছে কয়েদখানা। ঘরের পিছনে খানিকটা ফাঁকা জায়গা, তারপরে একটা ডোবা। ডোবার ওদিকে বাঁশবনের পরে আর মানুষের বসতি নাই। বহুদূর বিস্তৃত শস্যক্ষেত আষাঢ়ের গোড়াতেই এখন অর্ধেকের বেশি জলে ডুবিয়া গিয়াছে। বাঁশবনে জেলেপাড়ার প্রায় সকলেরই পরিচিত একজোড়া 5 ফুট লম্বা গোখুরা সাপ বাস করে। ডোবায় থাকে কয়েকটি গোসাপ। বড় ঘরখানায় সভা রীতিমতোই বসিয়াছিল। ঘরে ঢুকিয়া কুবের অবাক হইয়া দেখিল সভাপতি রাসু নয়, হোসেন মিয়া। প্রীতমের কাঠের সিন্ধুকটার উপরে কাঁথা ভাঁজ করিয়া পাতিয়া হোসেনকে বসিতে দেওয়া হইয়াছে। রাসু মিশিয়া গিয়াছে একেবারে ভিড়ের মধ্যে। সকলের মুখেই একটা দারুণ অস্বস্তির ভাব। আর চোখে সকলে হোসেন মিয়ার দিকে চাহিতেছে। এতগুলি লোকের নিঃশ্বাসে ঘরের আবদ্ধ বাতাস হইয়া উঠিয়াছে দূষিত। গরমে হোসেন মিয়ার কপালে বড় বড় ফোঁটায় জমিয়া আছে ঘাম। এদিক ওদিক চাহিয়া কুবের টুপ করিয়া সকলের পিছনে বসিয়া পড়িল। হোসেন মিয়া এখানে আসিয়া জুটিল কোথা হইতে? এত লোকের সামনে রাসুর সঙ্গে যখন তাহার মুখোমুখি হইয়া গিয়াছে, কি কাণ্ডটা আজ হয় দেখো। কুবের বিষাদ বোধ করে। আহা, এত বড় একটা কর্মঠ শক্তিশালী লোক, একগুয়ে সম্মানকামী লোক, কপালের ফেরে বড় জব্দ হইয়া গেল। রাসু তাহাকে একেবারে হাতে নাতে ধরাইয়া দিয়াছে সকলের কাছে। যে এত প্রতিপত্তি অর্জন করিয়াছিল, আজ বুঝি তার মুখ ফুটিয়া কথা বলিতেও বাধিতেছে। সোজাসুজি অপমান করিবার সাহস হয়তো কাহারও হয় নাই, কিন্তু কৌশলে নানাভাবে নানা ইঙ্গিতে কত লজ্জাই লোকটাকে সকলে না জানি এতক্ষণ দিয়াছে। কুবের এমনই মমতা বোধ করে যে সে ভাবিতে থাকে পারিলে আজ সে হোসেন মিয়ার পক্ষই লইত। লোভ দেখাইয়া মিথ্যা আশ্বাস দিয়া হোসেন মিয়া যে রাসুর স্ত্রী পুত্রকে সুদূর ময়নাদ্বীপে লইয়া গিয়া হত্যা করিয়াছে, কোন যুক্তি দেখাইয়া তাহার এই কীর্তি সে সমর্থন করিত, কুবের তাহা জানে না। সে যাকে ভয় করে, এত লোকের সামনে তার মাথা হেট হইয়া যাওয়ায় মনে মনে সে শুধু ব্যথা পাইতেছিল। অন্ধ আবেগের সঙ্গে তার মনে হইতেছিল, যারা পঙ্গু অসহায় জীব, শক্তিকে লজ্জা দেওয়া তাদের পক্ষে ভালো কথা নয়, মানুষের ধর্মবিরুদ্ধ এ কাজ। এ কথা কুবের জানে যে হোসেন মিয়ার বিচার করিয়া শাস্তি বিধানের কল্পনা জেলেপাড়ার এই সমবেত মাতব্বরেরা করিবে না। তবুও আজ এই সমষ্টি বিচারকের ভঙ্গি গ্রহণ করিয়াছে। কি স্পষ্টভাবেই না হোসেন মিয়াকে অপমান করিতেছে সকলের বসিবার ভঙ্গি, চাহিবার ভঙ্গি, চুপ করিয়া থাকার ভঙ্গি। বিচলিত ও উত্তেজিত হইয়া এদিক ওদিক চাহিতে চাহিতে কুবের দেখিতে পাইল জহর আমিনুদ্দি এবং আরও 2 জন মুসলমান মাঝি অত্যন্ত গম্ভীর মুখে একদিকে বসিয়া আছে। ধরিতে গেলে এরাই কেতুপুরের মুসলমান মাঝির সমাজ। আরও 2-4 জন যারা আছে তারা একান্তই নগণ্য। এদের সংখ্যা 5-6 ঘরের বেশি হইবে না। জেলেপাড়ার পূর্ব দিকে এদের একত্র সন্নিবেশিত বাড়িগুলিতে বেড়ার বাহুল্য দেখিয়া সহজেই চিনিতে পারা যায়। যতই জীর্ণ হইয়া আসুক, ছেঁড়া চট দিয়া, সুপারি গাছের পাতা দিয়া মেরামত করিয়া বেড়াগুলিকে এরা খাড়া করিয়া রাখে। অথচ খুব যে কঠোরভাবে পর্দা প্রথা মানিয়া চলে তা বলা যায় না। মেয়ে বাহিরে না আসিলে চলে না, নদীতে জল আনিতে যাইতে হয়। পুরুষেরা কেহ বাড়ি না থাকিলে দোকানে সওদা আনিতে যাইতে হয়। বাড়ির আনাচে কানাচে লাউ কুমড়া ফলিলে, মুরগিতে ডিম পাড়িলে গ্রামে গিয়া বেচিয়া আসিতে হয়। বেড়াগুলি পর্দা রাখে শুধু অন্দরের,
আর এমন বৌঝি বাড়িতে যদি কেহ থাকে যাহার বয়স খুব কাঁচা, তাহার। এরা এবং জেলেপাড়ার অমুসলমান অধিবাসীরা সৎভাবেই দিন কাটায়। ধর্ম যতই পৃথক হোক, দিন যাপনের মধ্যে তাহাদের বিশেষ পার্থক্য নাই। সকলেই তাহারা সমভাবে ধর্মের চেয়ে এক বড় অধর্ম পালন করে, দারিদ্র। বিবাদ যদি কখনো বাধে, সে সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ, মিটিয়াও যায় অল্পেই। কুবেরের সঙ্গে সিধুর যে কারণে বিবাদ হয়, আমিনউদ্দির সঙ্গে জহরের যে কারণে বিবাদ হয়, কুবের আমিনউদ্দির বিবাদও হয় সেই একই কারণেই। খুব খানিকটা গালাগালি ও কিছু হাতাহাতি হইয়া মীমাংসা হইয়া যায়। মধ্যস্থতা হয়তো করে জহর মাঝি, বলে, কুবের ভাই সাড়ান দাও, আরে হই আমিনউদ্দি সামাল দে, পোলা পানের পাড়া কাইজা করস, তগর সরম নাই? কুবের লক্ষ্য করিয়া আশ্চর্য হইল, এই আমিনউদ্দি আজ একটি বিশিষ্ট ব্যক্তি হইয়া উঠিয়াছে। হোসেন মিয়ার দিকে সে চাহিয়া নাই, সে চাহিয়া দেখিতেছে আমিনউদ্দিকে। আমিনউদ্দির অস্বস্তিও অত্যন্ত সুস্পষ্ট। জহরের মধ্যস্থতায় অনেকবার বিবাদ মিটিলেও মনে মনে আমিনউদ্দির উপর কুবেরের রাগ ছিল। চোখে চোখে মিলিতে সে চোখ ফিরাইয়া লইল। কেহ কথা কহে না। কি ভাবিয়া হোসেন মিয়া হঠাৎ কুবেরকেই বিলম্বিত সম্ভাষণ জানাইয়া বসিল। পিছে বইলা কেন কুবের ভাই, আগাইয়া বও, খানা পিনা হয় নাই? কুবের হঠাৎ বড় উল্লাস বোধ করিল। আগাইয়া সকলের সামনে গিয়া বসিয়া বলিল, খাইছি মিয়া ভাই। বাঁ হাতে নিজের লালচে দাড়ি মুঠা করিয়া ধরিয়া হোসেন মিয়া বলিল, গণেশ রে দেহি না, গেছে কই? কেডা জানে, ফিরতি বেলায় মেলার মধ্যে মাইজা কর্তা ডাইকা কয়, গায়ে ফেরস নাকি গণেশ, মাছগুলা বাড়িতে দিয়া আসিস, লইয়া যা। কইয়া এক ডালা ইছা মাছ দিলেন। মাছ দিবা বলাই গা গনসা কর্তা গো বাড়ি গেছে সন্দ করি। মেজ কর্তার নাম অনন্ত তালুকদার। কেতুপুর গ্রামখানি তাহারি। জেলেপাড়ার যাহারা 2-1 বিঘা জমি রাখে, মেজ কর্তাকেই তাহারা খাজনা দিয়া থাকে। মেজ কর্তার নাম উল্লেখে সকলে মন দিয়া কুবেরের কথা শুনিল। হোসেন মিয়া জিজ্ঞাসা করিল, কর্তা আলেন কবে? আলেন আর 20 জুতবারে। হিরু মাঝি চোখ মিটমিট করিতে করিতে বলিল, মাইজ কর্তার সকল সংবাদ দেহি রাখস কুবের, ভুবন সার লগে মামলার কি হইল ক দেহি। কুবের বলিল, কর্তা হাঁসচরের দখল পাইছেন, ভুবন সার নায়েব নাকি কয়েদ হইছে খবর শুনি জ্যাঠা, সাঁইথির কুঞ্জ গোসাই সাক্ষী দিছে, সে নাকি নিজের চোখে নায়েবরে কর্তা গো কাছারি ঘরে আগুন দিতা দেখিল। পিতম বলিল, হ, তুই জানলি কি বা? কুবের সগর্বে বলিল, ইডা কি জিগাও মামা, আমার জাননের বাকি কি? শেতল বাবুর ঠাঁই জানলাম। শীতলের নাম উল্লেখে পিতম মাঝি নিঝুম হইয়া গেল। নকুল শয়তানি করিয়া জিজ্ঞাসা করিল, শেতল বাবু তেনারে পালি কই কুবের? কুবের হাসিয়া বলিল, নকুলদা যেন পোলা পান, জানো না কিছু? শীতল বাবুর ঠাই পয়সা পামু, কাল রাইতে আমাগোর যুগির বাড়িতে তাগিদ দিবার গেছিলাম, পয়সা দিবার মতলব ডাকাইতার নাই। খাতির কইরা কইল, বয় রে কুবির তামুক খা। তামুক টানি রাজ্যের গল্প কইরা আইলাম। কইলি না পিত্ত হয় যারা নকুলদা, শেতল বাবু কয় মাইজা বাবু দেনায় ডুবছে। বুড়া পিতম মাঝি চঞ্চল হইয়া উঠিয়াছিল। নকুল তখনও শয়তানি করিয়া বলিল, যুগির না পোলা হইব কুবির? কুবের বলিল, কেডা জানে, মুটাইছে দেখলাম। কে জানে, কি আশ্চর্য ইহাদের উপভোগ্য রসিকতা। যুগী পিতম মাঝির মেয়ে সম্প্রতি জেলেপাড়ারই একধারে একখানা ঘর বাঁধিয়া মেজকর্তার মুহুরী শীতল ঘোষের সঙ্গে বাস করিতেছে। এত লোকের মাঝে পিতমের সামনেই তাহার মেয়ের সম্বন্ধে নকুল যেমন অনায়াসে রসিকতা করে, সকলে হাসাহাসি করিয়া
তাহা উপভোগও করে বিনা বাধায় ও বিনা দ্বিধায়। প্রীতম রাগে কাঁপিতে কাঁপিতে বলে, বাইর হ তুই আমার বাড়ির থেকে নকুল্লা, দূর হ। নকুল মুচকি হাসিয়া বলে, ঘোষা করো কেন মামা, জবাব দিবার পারো না? মাইজা কর্তা কুবির রে এত খাতির করে কেন তাই জিগাইয়া? কুবেরের পোলা কেমন ধলা হইছে জিগাও। কুবের মুষ্টি তুলিয়া বলে, মারুম কইলাম নকুইলা, মাইরা লাশ করুম তোরে। মনে হয় সভার চেহারা বদলাইয়া গিয়াছে। রাসু ও হোসেন মিয়াকে উপলক্ষ করিয়া সভায় যে চাপা অসন্তোষ ও প্রতিবাদের ভাব আসিয়াছিল, প্রসঙ্গান্তরে এখন তাহা বিলীন হইয়া গিয়াছে। ও বিষয়ে আর কাহারও কিছু বলিবার বা ভাবিবার নাই। হোসেন মিয়া উঠিয়া দাঁড়ায়। বিয়ানে একবার বাড়িতে যাই ও রাসুবাই, পয়সা কড়ি পাইবা মালুম হয়, নিকাশ নিয়া খারিজ দিমু। ময়নাদ্বীপের জমিন না নিলি জঙ্গল কাটনের মজুরি দিই, খাওন পরন বাদ, কাইল যাইও। লালচে দাড়ির ফাঁকে হোসেন মিয়া মৃদু মৃদু হাসে, বলে, মন করতিস হোসেন মিয়া ঠগ, তোমারে ঠকাইয়া হোসেন মিয়ার ফয়দা কিসির? কোন হালারে আমি জবরদস্তি ময়নাদ্বীপে নিছি? আপনা খুশিতে গেছিলা, ঝুঠ না কলি মানবার আসুবাই, ফিরাইবার মন ছিল, আমারে কতি পারলি না, একসাথে আইতাম। রাসু ঘাড় নিচু করিয়া থাকে। আমিনুদ্দি বলে, জান নাকি মিয়া? হ। শোনেন, আমি ময়নাদ্বীপি যামু না, কইয়া থুইলাম। হোসেন মিয়া তেমনি মৃদু মৃদু হাসে। তোমারে জাতি কই নাই আমিনুদ্দি, খুশ না হলি কেন যাবা? পাতলা পাঞ্জাবি ঘামে ভিজিয়া যাওয়ায় হোসেন মিয়ার বুকের নিবিড় লোমরাজি দেখা যাইতেছিল। সেইখানে হাত দিয়া সে আবার বলিল, জান দিয়া তোমাগো ধরদ করি, এনে আইজ তোমরা ঘা দিলা, এই দিলের মধ্যি। কুবের ভাই, ঘর যাইবা নাকি? কুবের সায় দিয়া উঠিয়া আসিল। দুজনে গোয়াল পার হইয়া নামিয়া গেল পথে। আকাশ নিবিড় মেঘে ঢাকিয়া গিয়াছে। দুর্ভেদ্য অন্ধকারে জেলেপাড়ার পথ পায়ের তলেও হইয়া আছে অদৃশ্য। অতি সন্তর্পণে পা ফেলিয়া আগাইতে হয়। দীর্ঘকালের পরিচয় না থাকিলে বাড়ির আনাচ কানাচ দিয়া আঁকাবাঁকা পথ তাহারা খুঁজিয়া পাইত না। কুবেরের বাড়ির কাছাকাছি আসিয়া আকাশের জমানো মেঘ হঠাৎ গলিয়া যাওয়ায় চোখের পলকে তাহারা ভিজিয়া উঠিল। কুবেরের সঙ্গে হোসেন মিয়াও উঠিল গিয়া তাহার ভাঙা কুটিরে। দাওয়ায় ছাট আসিতেছিল। হোসেন মিয়াকে ঘরের মধ্যেই বসিতে দিতে হইল। কুবেরের দুই ছেলে লখা ও চণ্ডী ঘুমাইয়া পড়িয়াছিল। জাগিয়াছিল গোপী। চাটাইয়ের ওপর জাকিয়া বসিয়া হোসেন মিয়া তাহাকে আদর করিয়া কাছে ডাকিল, বলিল, পিয়াস জানায় বিবিজান, পানি দিবা না? গোপী ঘটিতে জল আনিয়া দিলে আলগোছে মুখে ঢালিয়া দিয়া ঘটিটা দাওয়ার প্রান্ত দেশে রাখিল। ঘরের চাল বাহিয়া যে জলের ধারা পড়িতেছিল, আজলা ভরিয়া সেই জল ধরিয়া ঘটির গায়ে ঢালিয়া ঢালিয়া ঘটিটি গোপী করিয়া লইল শুদ্ধ। রাত্রি বাড়িতে থাকে, বৃষ্টি ধরিবার লক্ষণ দেখা যায় না। পিসি ঢেকি ঘরে গিয়া ঝাঁপ বন্ধ করিয়া শুইয়া পড়ে। ভাইদের পাশে শুইয়া গোপীর দু চোখ ঘুমে জড়াইয়া আসে। শ্রান্ত কুবেরের চোয়াল ভাঙ্গিয়া হাই উঠে। বাহিরে চলিতে থাকে অবিরাম বর্ষণ। কিছুক্ষণ বৃষ্টি হইবার পর ঘরের ফুটা কোণ দিয়া ভিতরে জল পড়িতে আরম্ভ করিয়াছিল। চাহিয়া দেখিয়া হোসেন মিয়া আপনা হইতে কাল সকালেই কুবেরের ঘর ছাইবার সন দিবার কথা বলিয়াছে। কুবের একসময় উঠিয়া গিয়া মালার অবস্থা দেখিয়া আসে। বহু যত্নে কুবের তাহার আঁতুড়ের চারিদিকে বেড়ার সমস্ত ফুটা বন্ধ করিয়াছে। দাওয়ার এদিকটা ভাসিয়া গেলেও আঁতুড়ে বৃষ্টির ছাট ঢুকিবার কোনো পথ নাই। মেঝেটাই শুধু হইয়া আছে ভিজা স্যাঁতস্যাঁতে, যার কোনো প্রতিকার করার সাধ্য কুবেরের নাই। আর কটা দিন পরেই মালা এখান হইতে মুক্তি পাইবে। বুকে পিঠে তাহার যে অল্প অল্প ব্যথা হইয়াছে,
কদিন এখানে থাকার ফলে সেটা বাড়িয়া না গেলেই বাঁচা যায়। মালা ভয়ে ভয়ে বলে, আমারে দুগা মুড়ি চিড়া দিবা গো। কেন, ভাত খাস নাই? খাইছি, ভাতে টান পড়ল, পেট ভইরা খাই নাই, অখন খিদায় পেট জ্বলে। জ্বালাইয়া মারুস বাপু তুই, বলিয়া কুবের হাড়ি কলসি খুঁজিয়া পিসির নিজের জন্য লুকোনো কতগুলি চিড়া মালাকে আনিয়া দেয়। উঠিয়া বসিয়া অন্ধকারেই চিড়া মুখে দিয়া মালা বলে, হোসেন মিয়ারে খাইতে দিবা না? কি দিমু? মেলার থেইক্কা আম আনছিলা না, তাই দাও, করবা কি? খিদায় মানুষটা খুন হইয়া যায় না। কুবেরের সহসা মনে পড়িয়া যায়, ভাবে সিধুর কাছ হইতে যে মাংসের ব্যঞ্জন পাওয়া গিয়াছে তাই দিয়া আতিথ্য করিলে মন্দ হয় না, মুসলমান মানুষ, মাংস বেশ পছন্দ করিবে। কিন্তু পরক্ষণেই এ বিষয়ে কুবেরের উৎসাহ কমিয়া যায়। এমন একদিন ছিল, হোসেন মিয়া যখন খাসির মাথার ব্যঞ্জন পাইলে ধন্য হইয়া যাইত। আজ যার তার রান্না ওসব কি আর সে খাইবে? শুধু না খাওয়া নয়, খাইতে বলিলে হয়তো সে আজ অপমানই বোধ করিয়া বসিবে। তার চেয়ে আম যখন আছে তাই দেওয়া ভালো। ঘরে গিয়া কুবের একটু অবাক হয়। চাটাইয়ে চিত হইয়া শুইয়া ইতিমধ্যেই হোসেন মিয়া ঘুমাইয়া পড়িয়াছে। কুবের সন্তর্পণে মৃদু স্বরে একবার বলে, মিয়া ভাই। সাড়া না পাইয়া ঠেলা দিয়া ঘুম ভাঙায় গোপীর। সিধুর ঠাই বেনুন আনছিলি গোপী? ঘুমে আধমরা গোপী বলে, হুম হুম, আনতে কইয়া গেলাম না হারামজাদি। বাহুমূলে কুবেরের জোর টিপুনিতে গোপী চমকিয়া সজাগ হইয়া বসে বলে, আনতে গেছিলাম বাবা, দিল না, কইল বিড়ালে সব খাইয়া গেছে গা। বিড়ালে খাইয়া গেছে কইল না? গোপী সায় দিল। কুবের রাগে আগুন হইয়া বলিল, হালা জুয়াচোর, ববিয়ানে খাও মনে বিড়াল রে, হালা বয়জাইট। ছাড়া পাইবা মাত্র গোপী ঢলিয়া পড়ে। ঘুম বোধহয় আসে তাহার সঙ্গে সঙ্গেই। ঘরের যে কোণে জল পড়িতেছিল, কুবের সেখানটা পরীক্ষা করিয়া দেখে। জল বাহির হইয়া যাইবার জন্য সেখানে সে একটি সরু নালি করিয়া দিয়াছিল। মাটি গলিয়া তাহা প্রায় বুঝিয়া আসিয়াছে। জল জমিয়া ঘরের ভিতরের দিকে আগাইয়া আসিয়াছে অনেক দূর। হাত দিয়াই নালিটা সাফ করিয়া কুবের জল বাহির করিয়া দেয়। তারপর এক গভীর সমস্যার কথা ভাবিতে থাকে। ডিবরিতে বেশি তেল নাই, অল্পক্ষণের মধ্যেই নিভিয়া যাইবে। হোসেন মিয়াকে ডাকিয়া তুলিয়া আম খাওয়ার অনুরোধ এখন সে জানাইবে কি? বাদলা নামিয়া ঠান্ডা পড়িয়াছে, লোকটা আরামে গভীরভাবে ঘুমাইতেছে, ডাকিলে চটিবে না তো। ঘুমের মধ্যে হোসেন মিয়া পাশ ফিরিল। দেখো, হঠাৎ কুবের কি আবিষ্কার করিয়াছে। হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবির পকেট হইতে বাহির হইয়া আসিয়াছে আনকোড়া নতুন একটা টাকা পয়সা রাখিবার ব্যাগ। ব্যাগটা সে আজই মেলায় কিনিয়াছে সন্দেহ নাই। শখ করিয়া নতুন ব্যাগে কত টাকা পয়সা হোসেন মিয়া রাখিয়াছে কে জানে। ব্যাগটা ফুলিয়া মোটা হইয়া গিয়াছে। কুবেরের দেহে কাঁপুনি ধরিয়া যায়। এক মুঠা টাকা ও রেজকি হইতে প্রথমে সে একটা আধুলি ছাড়া আর কিছু লইতে সাহস পায় না। তারপর সে ভাবিয়া দেখে যে এতগুলি খুচরা রেজকি কি আর হোসেন মিয়া হিসাব করিয়া গুনিয়া গাঁথিয়া রাখিয়াছে। আরও একটা সিকি এবং আরও একটা আনি সে বাহির করিয়া লয়। ব্যাগটা হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবির পকেটে ঢুকাইয়া ফুঁ দিয়া সে ডিবরিটা নিভাইয়া দেয়। তখন একটা বড় ভয়ানক ব্যাপার ঘটিয়া যায়। গোপী রুদ্ধ নিঃশ্বাসে বলে, বাবা। কুবেরের দেহ শিরশির করে, মেরুদণ্ডটার ঠিক মাঝামাঝি। চুপ যা গোপী, ঘুম যা। আমারে কাইল পয়সা দিবা? দিমু, চুপ যা, ঘুম যা গোপী। গোপী আর কথা বলে না। অন্ধকারে 2 হাত লম্বা ছোট্ট চাটাইটি সন্তর্পণে বিছাইয়া কুবের শুইয়া পড়ে। ভোরে আগে ঘুম ভাঙিল হোসেনের। কুবেরকে সেই ডাকিয়া তুলিল। চোখ মেলিয়াই কুবেরের কেন যে হঠাৎ এক অকারণ ত্রাসে মন ভরিয়া গেল। কি হইয়াছে?
বিপদ কিসের? হ, কাল রাত্রে সে হোসেন মিয়ার পয়সা চুরি করিয়াছিল। এক দফা চোখ মিটমিট করিয়া আশ্বস্ত হইল। হোসেন মিয়াকে খাতির করিয়া বলিল, জান নাকি মিয়াবাই, খিদায় কাতর হইছেন সন্দেহ করি, রাইতে কিছু খান তো নাই, হ্যাঁ কাম করেন, 2 গোটা আম খাইয়া যান। প্রত্যুষে ঘুম ভাঙা মুখেও হোসেন মিয়া মৃদু মৃদু হাসিতে পারে। খাওনের কথা থো কুবির বাই, বাড়িতে গিয়া খামু। এক প্রকাণ্ড হাই তুলিয়া বিড়ি ধরাইয়া হোসেন উঠিল। ঘুমন্ত গোপীর দিকে এক নজর চাহিয়া জিজ্ঞাসা করিল, মাইয়ার বয়স কত কুবির বাই? 9 সন্দ কইরা থুইছি। বিয়া দিবা না মাইয়ার? হ দিমু, কেরমে কেরমে দিমু। পকেট হইতে হোসেন ব্যাগটা বাহির করিয়া খুলিল। দেখিয়া পাংশু হইয়া গেল কুবেরের মুখ। কিন্তু না, টাকা পয়সা গুনিয়া দেখিবার জন্য হোসেন ব্যাগ বাহির করে নাই। একটা সিকি বাছিয়া লইয়া সে কুবেরের হাতে দিল, বলিল, বাচ্চা গো, খাবার কিনা দিও কুবির বাই। বলিয়া ব্যাগটা আবার পকেটে রাখিয়া দিল। কুবের আত্মসংবরণ করিল তৎক্ষণাৎ। যে বিপদ ঘটিল না তার জন্য আর কেন বুক কাঁপিবে, মুখ শুকনো দেখাইবে? খুশিতে বেসামাল হইয়া সে জিজ্ঞাসাই করিয়া বসিল, ব্যাগটা নতুন দেখি, মেলায় কিনছেন বুঝি কাইল? হোসেন বলিল, হ। কথা কহিতে কহিতে দুজনে বাহিরে আসিয়া দাঁড়াইল। এখন বৃষ্টি নাই, কিন্তু মেঘে মেঘে প্রভাতের রূপ অস্বাভাবিক থমথমে। হোসেন একবার মুখ তুলিয়া আকাশের দিকে তাকাইল। ইয়া আল্লাহ, নামানো আকাশের তলে কি দিনহাই পৃথিবী! ভিজিয়া চুপসিয়া চারিদিকে সকাতর হইয়া আছে। হোসেনের মনের কোণে একটু স্বাভাবিক কবিত্ব ছিল। জীবনে ভিন্ন অবস্থায় পড়িলে হয়তো সে কয়েকটি গীতিকা রচনা করিত, তার মধ্যে 2টি একটি মুখে মুখে প্রচার হইয়া স্থান পাইত শতাব্দীর সঞ্চিত গ্রাম্য গীতিকার অমর অলিখিত কাব্যে মাঠে ঘাটে মশালের আলোয় আলোকিত উঠানে গীত হইয়া হইয়া ভনিতায় হোসেনের নাম দূর দূরান্তরে ছড়াইয়া পড়িত। লোকে বলিত, হোসেন ফকির, চল কেতুপুরে দেওয়ান ফকির হোসেন সাহাবের দরগায় চেরাগ জ্বালি। হোসেন বুঝি কুবেরকে একেবারে ভুলিয়া যায়। অনেক দিন আগে কুবেরের মতো ছেঁড়া কাপড় পরিয়া আধ পেটা খাইয়া জলে কাদায় সে যখন দিন কাটাইত, সকাল সন্ধ্যায় তখন মনে তাহার ভাসিয়া আসিত গানের চরণ। ফুটা চালার নিচে ময়লা চাটাইয়ের বিছানায় উদরে উপবাস লইয়া তেমনি ভাবে কাল রাতটা কাটাইয়া আজ আবার হোসেনের মনে গান ভাসিয়া আসিতেছে। কুবের, গান বাইন্দবার পারো? আমি পারতাম না। আমাগর যুগইলা পারে, মুখে মুখে ছড়া বাইন্ধা দেয়। আমি বাইন্দবার পারি। কন কি মিয়াবাই? হোসেন এখন লাজুক, সে এদিক ওদিক তাকায়। ঘন ঘন দাড়িতে হাত বুলাইয়া কুবেরের কাছেই অপরাধীর মতো হাসে। লোকটার আদি অন্ত পাওয়া ভার। তারপর হোসেন বলে, বাঁধমু, শুনবা? কুবের বলে, কন মিয়াভাই কন। একটু চুপ করিয়া থাকিয়া হোসেন সুর করিয়া বলিতে আরম্ভ করে, আধার রাইতে আসমান জমিন ফারাক কইরা থো, বন্ধু কত ঘুমাইবা, বাঁয়ে বিবি ডাইনে পোলা আকাল ফসল রো, মিয়া কত ঘুমাইবা। শেষ হইলে কুবের অভিভূত হইয়া বলিল, মুখে মুখে বানাইলেন মিয়াবাই, খুশলি না পারি কি। হোসেন মিয়া আর দাঁড়াইল না। দুপুরবেলা ঘরের চালের জন্য সন আনিতে গিয়া কুবের শুনিল সে বিদেশ গিয়াছে। কোথায় গিয়াছে কেহ জানে না, কিন্তু হোসেন মিয়ার কথা কখনো বেঠিক হয় না। কুবেরের জন্য সন সে রাখিয়া গিয়াছে। গোপীর বয়স 11, কুবের মেয়ের বয়স 1 বছর ভাড়ায় আর 1 বছর হাতে রাখিয়া বলে 9। 9 বছর বয়সে
যে মেয়ের 11 বছরের বার বিয়ের বাজারে তার দাম আছে। গণেশের শালা যুগল সম্প্রতি পাশের গ্রাম হইতে বনের তত্ত্ব লইবার ছলে আসা যাওয়া শুরু করিয়াছে। সোজাসুজি কথা সে এখনো পারে নাই। আলাপ আলোচনার মাঝখানে বাঁকা বাঁকা প্রশ্ন করিয়া কুবের কিরকম দর হাঁকিবে জানিবার চেষ্টা করিয়াছে। স্পষ্ট করিয়া কুবেরও এখনো পর্যন্ত কিছু বলে নাই। কথা উঠিলে বহুক্ষণ ধরিয়া মেয়ের প্রশংসা কীর্তন করিয়া শুধু একটু আভাস দিয়াছে 2 কুড়ি 3 কুড়ি টাকার। বুদ্ধি থাকে যুগল আন্দাজ করিয়া নিক। গণেশের আত্মীয় বলিয়া টাকার বিষয়ে কুবের তাহাকে খাতির করিবে না, যুগল সম্ভবত তাহা টের পাইয়াছে। তাই ইলিশ মাছের মরশুমটা শেষ হইবার প্রতীক্ষায় আছে। হাতে তখন কিরকম টাকা জমে দেখিয়া কথা পারিবে। কুবের বোঝে না কি? সকলের গোপন মতলব সে চোখের পলকে আঁচ করিয়া ফেলে। মানুষ মন্দ নয় যুগল, এতকালে অবস্থা খুব খারাপ ছিল, তাই 32 বছর বয়স অবধি বিবাহ করিতে পারে নাই। নিজের চেষ্টায় এখন সে অবস্থা ভালো করিয়াছে। উন্নতির জন্য তাহার প্রশংসনীয় প্রয়াসের কথা কাহারও অবিদিত নয়। দুটি একটি করিয়া কতকাল ধরিয়া কত কষ্টে সে কিছু টাকা জমাইয়াছিল। তারপর গণেশের কাছে বোনের বিবাহ দিয়া পাইয়াছিল 23 টাকা। সকলে ভাবিয়াছিল এবার যুগল বিবাহ করিবে। বিবাহের জন্য ছাড়া অত কষ্টে টাকা জমাই কে? কিন্তু যুগল তা করে নাই। সমস্ত জমানো টাকা দিয়া একটা বড় নৌকা কিনিয়া সকলকে সে অবাক করিয়া দিয়াছিল। 200 টাকা সে নৌকার দাম। সুতরাং টাকা সে কম জমায় নাই। ইচ্ছা করিলে ওই টাকায় সে 3টা বিবাহ করিতে পারিত। অন্তত একটা বিবাহ করিয়া বাকি টাকায় একটা ছোটখাটো নৌকা কিনিতে কোনো বাধাই ছিল না। তার বদলে উপার্জনের এই স্থায়ী উপায়ের জন্য সমস্ত পুঁজি ভাঙিয়া সে যে সুবুদ্ধি ও দূরদর্শিতার পরিচয় দিয়াছিল তার তারিফ করিতেই হয়। 1 বছরে যুগলের ভাঙা ঘর নতুন হইয়াছে, শীর্ণ দেহে মাংস লাগিয়াছে। বিবাহের জন্য টাকাও সে আবার জমাইয়া ফেলিতে পারিয়াছে কিনা কে জানে। জাহাজঘাটে অত বড় নৌকোর না চাহিতে ভাড়া হয়। রেলে ও জাহাজঘাটে আসিয়া কত মানুষ ও মাল কত গ্রামে যায়। এক একটি বাণিজ্য দ্রব্যের মরশুমের সময় কত মহাজন গ্রামে গ্রামে দাদন দেওয়া মাল সংগ্রহের জন্য চড়া দরে অসংখ্য নৌকা ভাড়া নেয়। আর শুধু ভাড়া তো নয়, উপরি আয়ও কি কম। ধানের বোঝাই লইয়া একদিনের পথ পাড়ি দিবার সময় 10-20 সের ধান নৌকার গোপন ফাঁকে ফোকরে লুকাইয়া ফেলিবার সুযোগ মেলে ঢের। কেবল ধান নয়, কলাই, মটর, হলুদ, লঙ্কা প্রভৃতি কত কি জিনিস বছর ভরিয়া যুগল অমন করিয়া আনিয়াছে। উন্নতি সে আরও করিবে, কারণ অবস্থার পরিবর্তনের সঙ্গে কোনো বিষয়ে তাহার এতটুকু শিথিলতা আসে নাই। এখনো সে আগের মতোই কৃপণ। আকুর টাকুরের মাঝি সমাজে আজ সে একজন মাতব্বর লোক। একদিন সেই যে গ্রামের মোড়ল হইয়া দাঁড়াইবে কেহ তাহাতে সন্দেহ করে না। মালার ইচ্ছা বিবাহটা তাড়াতাড়ি চুকিয়া যায় গোপীর। এত বয়স হইল, আর কতকাল বয়স বাড়াইয়া মেয়েকে কুবের ঘরে রাখিবে? লোকে যে ইতিমধ্যেই নিন্দা আরম্ভ করিয়া দিয়াছে। স্বামীকে মালা তাগিদ দিয়া বলে, যুগাইলানি কিছু কয়? কুবের তাহাকে চোখ ঠারিয়া বলে, কয় না? কি কয়? তা শুই না তোর কাম কি? মাইয়া লোক চুপ মাইরা থাক। পোলা বিয়ানের লাইগা পৃথিবীতে আইছস। বিয়া পোলা যত পারস রাও করস কে রে? মালা রাগে বইকি। গাও জ্বালাই না কথা দেহি খইর পাড়া ফোটে। মাইনি মুখে মধু দিছিল আতুড়ে। গোসা হইলে মারুম গোপীর মা। মারবা নাকি? আগে মারো, মারো। না যদি মারো লখার মাথা খাইবা। কুবের ঝিমাইতে ঝিমাইতে নিদ্রা কাতর চোখে স্ত্রীর দিকে তাকায়। ছেলে কোলে রোগা বউটিকে তাহার রাজরানীর মতোই দেখাইতেছে বটে। কে জানে রাজরানী দেখিতে কেমন? ছেলেটাও যেন ফর্সাই হইয়াছে মনে হয়। এমনি বয়সে লখা আর চণ্ডী যেমন তামাটে লাল রঙের ছিল সেরকম নয়। আতুড়ে যতদিন ছিল
কুবের বিশ্বাস করে নাই। এখন তাহার মনে সন্দেহ আসিয়াছে যে ছেলেটা সত্য সত্যই খুব ফর্সা হইবে। মালার রং কালো নয়, তামাটে। মাঝে মাঝে তাহাকে বাবুদের বাড়ির মেয়েদের মতো ফর্সাই দেখিয়া বসে। জেলেপাড়ার কোনো স্ত্রীলোকের গায়ে এমন চামড়া নাই। একটা পা যদি ওর হাঁটুর কাছ হইতে দুমড়াইয়া বাঁকিয়া না যাইত, কুবেরের ঘরে ও পায়ের ধুলা ঝাড়িতেও আসিত না। কিন্তু মালার চেয়েও ছেলেটার রং যেন ঢের বেশি ফর্সা হইয়াছে। আরও কিছু বড় হইলে বিবর্ণ হইয়া আসিয়া শেষ পর্যন্ত রং হয়তো ওর মালার মতোই দাঁড়াইবে। তাই যেন দাঁড়ায়, কুবের তাই চায়। যতই সে শান্ত ও সুবিবেচক হোক, মাঝে মাঝে লোকের বিশ্রী ইঙ্গিতে গা জ্বালা করে বইকি। মালার দিকে চাহিয়া কখনো মনে ঘনাইয়া আসে বইকি একটা বিতৃষ্ণা মেশানো ব্যথিত ক্রোধ। কুবেরের দৃষ্টি আরও ঘোলাটে হইয়া আসে। এখন শ্রাবণের এই প্রথম সপ্তাহে আকাশে মেঘের এক মুহূর্তের বিশ্রাম নাই। পরপর কয় রাত্রি অবিরত জলে ভিজিয়া কুবের আবার জ্বর বোধ করিতেছে। অনেকক্ষণ নীরবে কাটিয়া গিয়াছে, তবু থামিয়া যাওয়া আলোচনাটা আবার আরম্ভ করিতে কোনো রকম ভূমিকার দরকার হয় না। এইমাত্র রাগারাগি হইয়া গিয়াছে, কে বলিল? কত শান্ত ও মোলায়েম কুবেরের গলার স্বর। স্পষ্ট কইরা যুগল কিছু কয় না গোপীর মা। মালার গলাতেও এতটুকু ঝাঁজ নাই। কয় না কেন? গোপীরে নিবা না? গনসা কয় নিব, যুগাইলা কিছু কয় না। ওই দিন আমারে জিগায়, খোঁড়ার মাইয়ানি খোঁড়া হয়? তুমি কি কইলা? আমি কইলাম, তুই বলো যুগাইলা, খোঁড়ানি ব্যারাম যে মার থাকলি মাইয়া পাইব। আমাগর গোপীর চলন পরীর পাড়া। জানুনি গোপীর মা, গণেশ মোরে এক বিষম বৃত্তান্ত কয়। নকুইলা গিয়া গিয়া যুগয়লার নাকি মন ভাঙে, বাঁকা বাঁকা মাইয়ার খবর দিয়া আহে। যুগয়লা যেন ২-১০টা মাইয়ার খবর না নিয়া গোপীরে নিব না সন্দ করি গোপীর মা। বলিয়া কুবের যেন ঘুমাইয়া পড়ে। কিন্তু মালা তাহাকে চেনে, সে প্রত্যাশা করিয়া থাকে। জাননি গোপীর মা আর এক বৃত্তান্ত, রাসু গোপীরে নিব কয়। মালা বিস্মিত হয় না, শুধু বলে, চাল চুলা নাই। সায় দিয়া কুবের বোধহয় এবার সত্যই ঘুমাইয়া পড়ে। কারণ অনেকক্ষণ অপেক্ষা করিয়াও মালা আর তাহার কোনো মন্তব্য শুনিতে পায় না। বসিয়া বসিয়া ছেলেকে সে স্তন দেয়। রোয়াকের ওদিকে রান্নার জায়গায় বসিয়া পিসি গোপীর মাথার উকুন বাছিতেছে। সারা রাত উকুনের কামড়ে মেয়েটা মাথা চুলকাইয়া সারা হয়। লখা ও চণ্ডী হয় ডাঙ্গুলি খেলিতে গিয়াছে, আর না হয় কোথাও বড়শি ফেলিয়া ধরিতেছে পুঁটি মাছ। যেখানেই ওরা থাক আর যাই করুক, জলে ভিজিয়া জ্বরে পড়িবে না, জলে ডুবিয়া মরিবেও না, সে ভয় মালার নাই। সে কেবল ভাবিয়া মরে, মারামারি করিয়া ছেলে দুটা কোনোদিনও না খুন হইয়া আসে। পঙ্গু বলিয়া বাহিরের জগতের সঙ্গে মালার পরিচয় কম। কেতুপুরের 10 মাইল উত্তরে চরডাঙ্গা গ্রামের এমনই এক ভাঙা কুটিরে তার মায়ের এক বামুন ঠাকুরের নামে কানাকানি করা পাপের প্রমাণস্বরূপ এই ভাঙা পাটি লইয়া সে জন্মিয়াছিল। বড় হইয়াছিল বাড়ির মধ্যে। লাঠিতে ভর দিয়া খোঁড়াইতে খোঁড়াইতে বাড়ির অদূরে রামগোয়ালার গোয়ালঘরের কাছে কদম গাছটি পর্যন্ত ছিল তাহার কষ্টকর গতিবিধির সীমা। পাড়ার ছেলেমেয়েরা ওই কদম গাছটির তলে খেলা করিত, আর করিত মারামারি। বড় ছেলেরা ছোট ছোট ছেলে মেয়েগুলিকে মারিয়া আর কিছু রাখিত না। অনেক সময় এইসব মারামারির শেষ ফলটা গড়াইত বয়স্কদের মধ্যে। পাড়ায় মহামারী কাণ্ড বাঁধিয়া যাইত। দূরে দাঁড়াইয়া চোখ বড় বড় করিয়া মালা মজা দেখিত। বড় ভয় করিত তাহার। অন্য ছেলে মার খাইলে সে কিছুই করিত না। কিন্তু যেদিন সকলে মিলিয়া তাহার ছোট ভাই দুটিকে পিটাইতে আরম্ভ করিত, সেদিন সে খুলিত মুখ। তাহার বাঁশির মতো সরু গলা শোনা যাইত পাড়ার সর্বত্র। সকলে ছুটিয়া আসিত। কিন্তু তার আগেই মালাকে কিন্তু দিতে হইত ভাতৃপ্রেমের মূল্য। ভাইয়ের বদলে ছ্যাঁচা খাইত সে।
একজন একটা ধাক্কা দিলেই সে মাটিতে পড়িয়া যাইত। তখন 4-5 জনে মিলিয়া ধরাধরি করিয়া তুলিয়া তাহাকে ফেলিয়া দিত রামগোয়ালার গোয়ালঘরের পিছনে গোবর গাদায়। সেই হইতে ছেলেদের মারামারিকে বড় ভয় করে মালা। নিজের ছেলে দুটিকে সে ঘরে আটকাইয়া রাখিতে চায়, কিন্তু খাতির তাহাকে কেহ করে না। বসিয়া বসিয়া যাহার দিন কাটে, কে তাহার মুখ চাহিবে, কথা শুনিবে? হাজার বারণ করুক মালা, লখা ও চণ্ডী চোখের পলকে উধাও হইয়া যায়। ফাঁকি দিয়া কাছে ডাকিয়া জোর করিয়া ধরিয়া রাখিতে গেলে আঁচড়াইয়া কামড়াইয়া একেবারে রক্তপাত করিয়া ছাড়ে। তবু প্রতিদিন মালা তাহাদের নানা ছলে কাছে রাখিবার চেষ্টার কামাই দেয় না। সন্তান স্নেহের হিসেবে জেলেপাড়ার জননীদের মধ্যে মালার মৌলিকতা আছে। ছেলের বয়স 8-10 বছর পার হইয়া গেলে তার সম্বন্ধে চিন্তা করা জেলেপাড়ার মেয়েদের রীতি নয়। চিন্তা করিবার অপরাপর বিষয়ের তাদের অভাব নাই। কচি ছেলে ছাড়া মায়ের কোল খুঁজিয়া পাওয়া কঠিন। নিষ্ঠুর ছাড়া স্বামীও বড় একটা হয় না। দুটি কুঁড়ে ঘরের কুটিরে যে সংকীর্ণ সংসার, তারও কাজ থাকে অফুরন্ত। পুরুষেরা মাছ ধরিয়া আনে, পাইকারি কেনা বেচা করে, চুপড়ি মাথায় করিয়া বাড়ি বাড়ি মাছ যোগান দেওয়া তাদের কাজ নয়। ও কাজটা জেলেপাড়ার মেয়েরা সন্তান প্রসবের আগে পিছে 2-1 মাস ছাড়া বছর ভরিয়া করিয়া যায়। অপগণ্ড শিশু ছাড়া আর কোনো সন্তানের ছোটখাটো বিপদ আপদের কথা ভাবিবারও যেমন তাহাদের সময় নাই, ওদের স্নেহ করিবার মতো মানসিক কোমলতাও নাই। নবজাত সন্তানকে তাহারা যেমন পাশবিক তীব্রতার সঙ্গে মমতা করে, বয়স্ক সন্তানের জন্য তাহাদের তেমনই আসে অসভ্য উদাসীনতা। ছেলে মরিয়া গেলেও শোক তাহারা করে না, শুধু সুর করিয়া মরা কান্না কাঁদে। মালা পঙ্গু, অলস, ঘরের কোনায় সে স্বতন্ত্র জীবনযাপন করে। জেলেপাড়ার রূঢ় বাস্তবতা তাই তাকে অনেকটা রেহাই দিয়েছে। ছেলে মেয়েগুলিকে ভালোবাসিবার মতো মনও তাহার আছে, সময়ও সে পায়। ছেলেদের সে ফিরিয়া পায় সন্ধ্যার পর। সারাদিন পরে পাখির ছানার মতো অবসন্ন ছেলে দুটি ফিরিয়া আসে ঘরের কোনায়। খোঁড়া মাকে তখন তাদের প্রয়োজন হয়। জেলেপাড়ার প্রত্যেকটি কুটিরে যে অভিনয় অজানা, প্রতিদিনান্তে কুবেরের ঘরে তাহার অভিনয় হয়। বাহিরে সবটুকু শয়তানি অপচয় করিয়া লখা ও চণ্ডী শান্ত হইয়া থাকে। ভদ্র ও বাধ্য ছেলের মতো ঘেঁষিয়া আসে মায়ের কাছে। সারা দিন মালার যে একতরফা অবহেলিত স্নেহ খাপছাড়া লাগিতেছিল, অপরপক্ষ গ্রহণ করা মাত্র তাহা মধুর ও অপূর্ব হইয়া ওঠে। মালার কাছে বসিয়া তাহারা ভাত খায়। এক ছেলের মুখে স্তন গুজিয়া রাখিয়া আর দুজনকে ভাত মাখিয়া গ্রাস মুখে তুলিয়া খাওয়ানোর শখ মালার একার নয়। এমনিভাবে খাওয়াইয়া না দিলে ওরা খাইতে চায় না। আর মালা রূপ কথা বলে। মালার মাথায় উকুন, গায়ে মাটি, পরনে ছেঁড়া দুর্গন্ধ কাপড়, তাই এ সময়টা সে যে কত বড় নিখুঁত ভদ্রমহিলা অসামঞ্জস্য তাহা স্পষ্ট করিয়া দেয়। লখা ও চণ্ডী উলঙ্গ, চকচকে ভিজা ভিজা গায়ের চামড়া, ডিবরির শিখাটি ঊর্ধ্বে ধোঁয়ার ফোয়ারা, মাথার উপরে চালপচা সনের, চারপাশের দেওয়াল ছেঁড়া বাঁশের, স্যাঁতস্যাঁতে ঢেউ তোলা মাটির মেঝে, আদিম অসভ্যতার আবেষ্টনী। অভিনয় সুমার্জিত সভ্যতার। ইলিশের মরশুমে কুবের এ সময় বাড়ি থাকে কদাচিৎ। যেদিন থাকে সেদিন বড় লোকের বাড়ির পোষা কুকুরের মতো উদাস চোখে এসব সে চাহিয়া দেখে। স্নেহ মমতার এইসব খাপছাড়া কাণ্ডকারখানা দেখিতে দেখিতে সে হাই তোলে। বড়লোকের পোষা কুকুরের মতোই চাটাইয়ে একটা গড়ান দিয়া উঠিয়া বসে, মুখখানা করিয়া রাখে গম্ভীর। লখা ও চণ্ডীর মতো মন দিয়া সেও যে রূপকথা শুনিতেছে, মালার তাহা টের পাইতে বাকি থাকে না। ছেলেরা ঘুমাইয়া পড়িলেও সে তাই থামে না। হাত নাড়িয়া মুখ ভঙ্গি করিয়া রস দিয়া ঘুমন্ত ছেলেদের গল্প বলিতে থাকে। গল্প বলিতে সে ওস্তাদ। একই গল্প বারবার বলিয়া শ্রোতাদের সে সমান মুগ্ধ করিতে পারে। গোপী সরিতে সরিতে মার গা ঘেঁষিয়া আসে। পিসি ঠায় বসিয়া থাকে দুয়ারের কাছে। মালার গল্প শুনিতে
আরও কে কে আসিয়া পড়িয়াছে দেখো। গণেশের বউ উলুপি, ছেলে মনাই আর মেয়ে কুকি। আর আসিয়াছে সিধুর তোতলা হাবা মেয়ে বগলি। কথা বলিয়া কেহ মালার রূপকথা বলায় বাধা দেয় না, চুপচাপ শুনিয়া যায়। গল্প বলার ফাঁকে ফাঁকে মালাই সকলের সঙ্গে আলাপ করে। আলো উলুপি, পাক করছিলি কি? আখায় দুগা বাইগন দিসলাম, আর ইলশার ঝোল। কুকি, গায়ে কাপড় তুইলা বয় হারামজাদি, মাইয়া যান সং। বলিয়া আর চোখে চাহিয়া কুবেরকে লজ্জা দিয়া মালা আবার রূপকথা বলিতে থাকে। এবারে বর্ষায় আউশ ধানের ফসল নষ্ট হইয়া গিয়াছিল। পিতম মাঝির বাড়ির পিছনে তেঁতুল গাছটার গুড়ি পর্যন্ত কোনোবার জল আসে না। এবার আউশ ধান পাকিবার সময় হঠাৎ এত জল বাড়িয়া গেল যে গাছের গুড়িটা সপ্তাহকাল ডুবিয়া রইল প্রায় 3 হাত জলের নিচে। এ জল আগে বাড়িলে ক্ষতি ছিল না, জলের সঙ্গে ধানের গাছও বাড়িয়া চলিত। কিন্তু ফসল পাকিবার সময় জলের সঙ্গে পাল্লা দিয়া ধান গাছ কেমন করিয়া বাড়িবে? বড় বর্ষা হইয়াছিল এবার। কেতুপুরের মাইল 5 দূরে চন্নার চর নামে পদ্মার একটা নিচু চর অর্ধেক জলে ডুবিয়া গিয়াছিল। অনেকে ভয় পাইয়া চলিয়া গিয়াছিল চর ছাড়িয়া। বহুকাল আগে খেয়ালি পদ্মা যে ভূমিখণ্ডের সৃষ্টি করিয়াছিল, কে জানে সহসা সে আবার তাহা গ্রাস করিয়া ফেলিবে কিনা। ডাঙ্গার গ্রামে বর্ষার জল ঘরে উঠিলেও পূর্ববঙ্গের লোক ভয় পায় না, সে জলের স্রোত নাই। কিন্তু পদ্মার বুকে ছোটখাটো চরে যেসব গ্রাম, পদ্মার জল নাগাল পাইলে সেসব গ্রামের ঘর বাড়ি গরু মানুষ কুটার মতো ভাসাইয়া লইয়া যাইবে। কত গ্রাম যে এবার 5-7 দিন জলের নিচে ডুবিয়াছিল। মালার বাপের বাড়ির গ্রাম চরডাঙ্গা নাকি তলাইয়া গিয়াছিল 1 কোমর জলের নিচে। খবর পাইয়া মালা কাঁদিয়া অস্থির হইয়াছিল, বলিয়াছিল, হাই গো তোমার পাষাণ প্রাণ, আমার বাপ ভাই ডুইবা মরে, একবার নি খবর নিলা। গণেশকে সঙ্গে করিয়া কুবের একদিন খবর আনিতে গেল। খাল পুকুর মাঠ ঘাট তখন একাকার হইয়া গিয়াছে। 2 মাস আগে যে ক্ষেতের আল দিয়া মানুষ চলাচল করিত, এখন সেখানে লগি থই পায় না। কোনো গ্রাম ভাসিয়া আছে দ্বীপের মতো, কোনো গ্রামে মানুষের ঘরের ভিতরে 1 হাঁটু জল উঠিয়াছে। সকলে বাস করিতেছে মাচা বাঁধিয়া, যে পারিয়াছে গরু বাছুরের জন্য মাচা বাঁধিয়া দিয়াছে, যে পারে নাই তার বোবা অসহায় পশুগুলি ঠায় দাঁড়াইয়া আছে জলের মধ্যে। গাছের ডালে পাখিরা শুধু আছে সুখে। ভূচর মানুষ ও পশুর কষ্ট অবর্ণনীয়। এক বাড়িতে কান্না শুনিয়া কুবের উঠানে নৌকা লইয়া গেল। দাওয়ার খুঁটি ধরিয়া ঘরের মধ্যে চাহিয়া দেখিল, বাঁশের খুঁটির উপর 2খানা তক্তপোষ একত্র করিয়া জিনিসপত্র সহ গৃহস্থ সপরিবারে বাস করিতেছে। মাসখানেকের একটি শিশুকে বুকে করিয়া গৃহস্থের স্ত্রী কাঁদিয়া আকুল। কি হইয়াছে শিশুটির? নিচে পড়িয়া ডুবিয়া মরিয়া গিয়াছে কাল রাত্রে। কতটুকু জল মেঝেতে? 1 হাতও হইবে না। ছেলেকে বুকে আঁকড়িয়া ধরিয়া জননী ঘুমিয়াছিল। কখন কেমন করিয়া সে নিচে পড়িয়া গিয়াছিল কে জানে। 1 মাসের শিশু নিজে তো নড়িতে চড়িতে পারে না। সেই ভরসায় তক্তপোষের মাচার চারিদিকে বেড়া তাহারা দেয় নাই। দুদিকে স্বামী স্ত্রী শুইয়াছিল, মাঝখানে ছিল শিশু। ছেলেকে বুকে করিয়া ঘুমের ঘোরে জননী কি পাশ ফিরিয়াছিল? ঘুমের ঘোরে ধারে সরিয়া সেই কি সন্তানকে বিসর্জন দিয়াছিল সর্বনাশা বন্যার জলে? চরডাঙ্গা পৌঁছিয়া দেখা গেল সমস্ত গ্রাম জলমগ্ন। কোথাও 1 হাত একটু শুকনো জমি নাই। ঘরে ঘরে স্রোতহীন কর্দমাক্ত জলরাশি থমথম করিতেছে। কুবেরের শ্বশুরবাড়ির সকলে আশ্রয় লইয়াছে বড় ঘরের চালার তলে কাঠের ছোট স্থায়ী মাচাটুকুতে। 2টি গরু ও বাছুরের জন্য 3টি সুপারি গাছের মধ্যে মোটা বাঁশের ত্রিকোণ মাচা বাঁধা হইয়াছে। বাড়ির পোষা কুকুরটিও স্থান পাইয়াছে সেখানে। মালার বুড়া বাপ বৈকুণ্ঠ মাচায় বসিয়া ভীত গরু দুটিকে খড় দিতেছিল। ঘরের চালে বসিয়া বড়শি দিয়া মাছ ধরিতেছিল মালার বড় ভাই অধর। আর ঘরের ভিতরকার মাচায় উঠিবার মই হইতে
এদিকে রান্নাঘরের চাল পর্যন্ত পাশাপাশি দুটি বাঁশ বাঁধিয়া ইহার যে সাঁকো তৈয়ারি করিয়াছে, তার উপরে পা ঝুলিয়া বসিয়াছিল কয়েকটি উলঙ্গ ছেলে মেয়ে। কুবের আসিয়াছে শুনিয়া মালার ছোট বোন কপিলা মই ধরিয়া নামিয়া আসিল। কুবেরের শাশুড়ি আর নামিল না। ঘরের মাচার উপর হইতেই কন্যা ও নাতি নাতনির কুশল জিজ্ঞাসা করিয়া বর্ষার দেবতাকে শাপান্ত করিতে করিতে বলিতে লাগিল যে এতখানি বয়স তাহার হইয়াছে, এমন প্রলয়ঙ্কর কাণ্ড আর তো সে দেখে নাই বাপের জন্মে। কুবের কি জানে কি সর্বনাশ তাহাদের হইয়া গিয়াছে? বাঁধিয়া ছাঁদিয়া পাট পচাইতে দিয়াছিল, অর্ধেক পাট যে কোথায় ভাসিয়া গিয়াছে পাত্তা নাই। ভাসিয়া আর যাইবে কোথায়? কেউ চুরি করিয়াছে নিশ্চয়ই। গরিব গৃহস্থ তাহারা, কত আশায় এবার ধানের জমিতে পর্যন্ত পাটের চাষ দিয়াছিল, কে তাহাদের এমন সর্বনাশ করিয়াছে গো? মাচা হইতে বৈকুণ্ঠ, চালা হইতে অধর, মই হইতে কপিলা, আর সাঁকো হইতে উলঙ্গ ছেলে মেয়েগুলি নৌকায় আসিয়া আরাম করিয়া বসিল। কুবের তামাক সাজিয়া দিল বৈকুণ্ঠকে। কপিলা বলিল, নাও নিয়া আইলা মাঝি, বইন রে আনলা না কেন? কতকাল দেখি নাই বইনে রে, পোলাপান গো তো আইনবার পারতা। কুবের বলিল, আনুম ভাবছিলাম, তোমরা এখানে কিবার রইছো না যাই না শেষ ম্যাস ডরাইলাম। আসনের লাইগা গোপী কাইন্দা সারা হইছিল। তুমি আইলা কবে কপিলা? কপিলা মুখ ভঙ্গি করিয়া বলিল, আমার কথা থো। সহজ স্বাভাবিক প্রশ্নে কপিলার বিরক্তি দেখিয়া কুবের একটু অবাক হইয়া বৈকুণ্ঠের দিকে চাহিল। এক মুখ ধোঁয়া ছাড়িয়া বৈকুণ্ঠ চোখ মটকাইয়া তাকে কি যেন একটা ইশারা করিল। কিছুই বুঝিতে না পারিয়া কুবের করিল কি, মৃদু একটু হাসিয়া বলিল, হ। কপিলা দৃঢ় স্বরে বলিল, হাসলা যে মাঝি? কুবের বলিল, হাসি নাই কপিলা, হাসুম কেন? কুবেরের বিবাহের সময়ে বড় দুরন্ত ছিল কপিলা। তখন পঙ্গু মালাকে বিবাহ করিয়াছিল বলিয়াই হয়তো কপিলার দুরন্তপনা অত বেশি চোখে পড়িয়াছিল কুবেরের। অন্ধকারে যে বাস করে, মৃদু আলোতে তার চোখ ঝলসাইয়া যায়, চোখ ঝলসানো আলোতে সে হয় অন্ধ। তারপর কপিলার বিবাহ হইয়াছে, একটি মেয়ে হইয়া আঁতুড়ে মরিয়া গিয়াছে বছর 2 আগে। কে জানে কত শান্তশিষ্ট হইয়া উঠিয়াছে কপিলা আজকাল, কেমন সংসারী হইয়াছে তাহার মন। আর কি কোনোদিনও সে গাছের ডালে কাঁচা বেতের দোলনা বাঁধিয়া দোল খাইবে? কিশোর বয়সের অপূর্ব দেহটিকে ঘাটের উপর হইতে ছুঁড়িয়া দিবে পুকুরের জলে? ডিঙ্গি লইয়া একা একা পালাইয়া গিয়া সকলকে দিবে বকুনি দেওয়ার শাস্তি? রাগের মাথায় এ জীবনে আর কখনো হয়তো সে কুবেরকে চেলাকাঠ ছুঁড়িয়া মারিবে না। না মারুক, একজন চেলাকাঠ ছুঁড়িয়া মারিবে না বলিয়া আফসোস করার কি আছে? খানিক পরে পাশাপাশি দুটি বাঁশের উপর দিয়া কপিলাকে ঘরের দিকে যাইতে দেখিয়া কুবেরের 2 চোখ ঝাপসা হইয়া আসিল। সেই পুরানো দিনের স্মৃতি গাথা হইয়া আছে কুবেরের মনে। জল কমিয়া যাওয়া পর্যন্ত কেতুপুরে তাহার বাড়িতে গিয়া থাকিবার জন্য কুবের সকলকে নিমন্ত্রণ করিল। এ আহ্বান তুচ্ছ করিবার মতো নয়, কিন্তু সকলে গেলে কেমন করিয়া চলে? বাড়িঘর জিনিসপত্র সব সাময়িকভাবে তুলিয়া লইয়া যাইতে পারিলে হইত, সে তো সম্ভব নয়। বোবা গরু বাছুরগুলির কি হইবে? যাইতে পারে ছেলে মেয়েগুলি, আর তাদের দেখাশোনা করিবার জন্য কপিলা যদি যায় তো যাক। মালা তো পারিবে না এতগুলি কাচ্চা বাচ্চাকে সামলাইতে। কপিলা যাইবে, বেশ। কুবেরের শাশুড়ি বড় চেঁচায়। সে বলিল, তোমারে কৌমুখী কুবের, মাইয়ারে নিয়া জইলা মরি। হরে বাপ, কপিলার কথা কই, মালার লাইগা ভাবুম কেরে? সোনার জামাই তুমি, খোড়া মাইয়ারে আমার মাথায় কইরা থুইছো। এই পোড়া কপাইলার কথা কই, কই আমাগো কপিলার কথা। লক্ষ্মীর মরণ নাই। সে বড় দুঃখের কাহিনী। সুখে ঘরকন্যা করিতেছিল কপিলা, কি যে শনি ভর করিল তাহার কপালে। শীতের গোড়ায় স্বামীর সঙ্গে কলহ করিয়া সে চলিয়া আসিল বাপের বাড়ি।
রাগ করিয়া তাহার স্বামী শ্যামাদাস আবার বিবাহ করিয়াছে। কপিলাকে নেয় না। এ খবর কুবের জানিত না। সে সবিস্ময়ে বলিল, হ। তারপর কপিলাকে স্বামীর কাছে পাঠানো হইয়াছিল ফাল্গুন মাসে। শ্যামাদাস তাহাকে বাড়িতে উঠিতে দেয় নাই, খেদাইয়া দিয়াছে। মানুষ তো সে নয়, পশু। তাই তো কুবেরের সঙ্গে তুলনা করিয়া কপিলার মা দিন রাত্রি তাহাকে গাল দেয়। তাই বটে, পঙ্গু বলিয়া মালাকে সে কখনো অনাদর করে নাই সত্য, সেটা তবে এতখানি প্রশংসার ব্যাপার? মালার জন্য, তাহার দারিদ্র্যপূর্ণ সংসারের ওই অলস অকর্মণ্য রমণীটির জন্য কুবের হঠাৎ নিবিড় স্নেহ অনুভব করে। সৎ গৃহস্থ ও সৎ স্বামী বলিয়া যে প্রশংসা তাহার মালার জননী গলার জোরে দিক দিগন্তে রটনা করে, তাহা যেন মালারই কীর্তি। খাওয়া দাওয়ার পর কপিলা ও তাহার ভাই বোনদের সঙ্গে করিয়া কুবের কেতুপুরের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। কপিলা খুব সাজিয়াছে, চুলে চপচপে করিয়া দিয়াছে নারকেল তেল, গায়ে হলুদ মাখিয়া করিয়াছে স্নান, পরিয়াছে তার বেগনে রঙের শাড়িখানি। স্বামী ত্যাগ করিয়াছে বটে, বয়স তো তার কাঁচা। আহা, কুটুম বাড়ি যাওয়ার নামে মেয়েটা হাল্লাদে আটখানা হইয়া উঠিয়াছে। কেতুপুরে পৌঁছিতে বেলা কাবার হইয়া আসিল। মালা উতলা হইয়া প্রতীক্ষা করিতেছিল। কিছু পাট চুরি যাওয়া ছাড়া তার বাপ ভাইয়ের আর কোনো ক্ষতি হয় নাই শুনিয়া সে আশ্বস্ত হইল। মালা শুধু খোঁড়া হইয়া জন্মেনি, আরও একটা পঙ্গুতা তাহার আছে। সে হাসিতে জানে না। জীবন তাহাকে অলস করিয়া বিষণ্ণ করিয়াছে। ভাই বোনদের কাছে পাইয়া কতকাল পরে যে মুখে তাহার বিষণ্ণতার ছায়া লেশহীন হাসি ফুটিল। এদিকে স্বস্তি রহিল না কুবেরের। তার মতো গরিব কে আছে জগতে? এই যে এতগুলি মানুষ আসিল বাড়িতে, ইহাদের সে খাওয়াইবে কি? আউশের ফসল নষ্ট হওয়ায় এবার যে দেশে দুর্ভিক্ষ হইবে, এখন হইতে তাহা টের পাওয়া যায়। জলমগ্ন পৃথিবীতে আহার্যের মূল্য বাড়িয়াছে। ইলিশের মরশুম বলিয়া এখন যদি বা কোনো রকমে চলিয়া যায়, তারপর 2-4 পয়সা জমাইবার আশা ঘুচিয়া গেল। অতিথি আসিয়াছে, অতিথি চলিয়া যাইবে, তারপর সপরিবারে উপবাস করিবে সে। তখন হাত পাতিলে বৈকুণ্ঠ একটি পয়সাও তাহাকে দিবে না। নিমন্ত্রণ করিয়া ওদের সে তবে আনিয়াছে কেন? তার দুঃখের দিনে যারা ফিরিয়া তাকায় না, কেন সে তাদের অত খাতির করিতে গেল? সে আদর করিয়া ডাকিয়া না আনিলেও বন্যার কটা দিন ওরা মাচার উপর বেশ কাটাইয়া দিতে পারিত। মনে মনে কুবের রাগিয়া যায়। মালা খুশি হইয়াছে, হাসি ফুটিয়াছে মালার মুখে। স্বামীর দুঃখ না বুঝিয়া যে স্ত্রীলোক বাপ ভাইয়ের জন্য কাঁদিয়া মরে, হাসি মুখে তাহার মুখে গুজিয়া দিতে হয় আখার তলের ছাই। মালা অমন উতলা না হইলে কে যাইত চরডাঙ্গায়? কে আনিত তার ভাই বোনদের ডাকিয়া? প্রত্যেক দিন সন্ধেবেলা কুবেরের মাছ ধরিতে যাওয়ার আগে পিসি সকলকে ভাত বাড়িয়া দেয়। কুবের এইমাত্র খাইয়া উঠিয়াছে, তবু তাহার নিজের ছেলে মেয়ের সঙ্গে আরও কয়েকটা প্রাণীকে সারি দিয়া বসিয়া খাইতে দেখিয়া ভবিষ্যতের অনিবার্য ক্ষুধায় তার ভরা পেটের অন্ন যেন মুহূর্তে হজম হইয়া যায়। মালা বসিয়া বসিয়া সকলের খাওয়ার তদবির করে। গোপীর পাতের ডালমাখা ভাতটুকু সে আদর করিয়া তাহার ভাইয়ের পাতে তুলিয়া দেয়। এ দৃশ্য কুবের আর দেখিতে পারে না। নৌকায় গিয়া সে বসিয়া থাকে। হয়তো তখন গণেশ ও ধনঞ্জয় কেহই আসে নাই। কুবের চুপ করিয়া বসিয়া থাকে একা। নদীর ঢেউয়ে নৌকা দোল খায়। হু হু করিয়া বহে বাতাস। অন্ধকার এত গাঢ় যে মনে হয় ধোঁয়ার মতোই বুঝি বাতাসে উড়িয়া যাইবে। কপিলা যে পিছু পিছু আসিয়াছে তা কি কুবের জানে? তাহার আকস্মিক হাসির শব্দে কুবের ভয়ে আধমরা হইয়া যায়। ঠক ঠক করিয়া সে কাঁপিতে থাকে। নির্জন নদী তীরে সন্ধ্যারাত্রে কে হাসিবে? মানুষ নয়, নিশ্চয়ই নয়। কপিলা বলে, তা মুখ ফেইলা আইছো মাঝি? কুবের নামিয়া আসিয়া তামাকের দলাটা গ্রহণ করে, বলে, খাটাসের মতো হাসিস কেন কপিলা? আই। কপিলা বলে, ডরাইছিলা হ? আরে পুরুষ। তারপর বলে, আমারে নিবা মাঝি লগে?
বলে আর কপিলা আবদার করিয়া কুবেরের হাত ধরিয়া টানাটানি করে। চিরদিনের শান্ত নিরীহ কুবেরকে কোথায় যেন সে লইয়া যাইবে। মালার বোন না কপিলা? হ। কুবের তাহার দুই কাঁধ শক্ত করিয়া ধরিয়া অবাধ্য বাঁশের কঞ্চির মতো তাহাকে পিছনে হেলাইয়া দেয়। বজ্জাতি করস যদি, নদীতে চুবানি দিমু কপিলা। কপিলা ধপ করিয়া সেইখানে কাদার উপরে বসিয়া পড়ে, হাসিতে হাসিতে বলে, হারে পুরুষ! তাহার নির্বিবাদে কাদায় বসা আর শয়তানি হাসি আর খোঁচা দেওয়া পরিহাস সব বড় রহস্যময় ও দুর্বোধ্য। হঠাৎ কুবেরের বড় ভয় হয়। সে সস্নেহে বলে, পাক মাইখা মরস্কে রে কপিলা, মাইনসে কই বকি, যা বাড়িত যা। কে জানে কি আছে কপিলার মনে। সে চলিয়া গেলে কুবেরের দুটি চোখের ঔৎসুক্য অন্ধকারে গোপন হইয়া থাকে। কপিলার আনিয়া দেওয়া তামাক সাজিয়া সে টানিতে আরম্ভ করে। তামাকের ভাগিদার না থাকার আরামটুকুই কি তাহার মানসিক চাঞ্চল্য ক্রমে ক্রমে শান্ত করিয়া আনে? অথবা সে নদীর বাতাস, নায়ের দোলনে পদ্মার প্রেম? মালা যে কোনো দিনও ওঠে নাই, হাঁটে নাই, ঘুরিয়া বেড়াইয়া চারিদিকে জীবনকে ছড়াইয়া মেলিয়া রাখিতে পারে নাই, তার জন্য কুবেরের কোনো দিন আফসোস ছিল না। গতি নাই বলিয়া মালার আবদ্ধ ঘনীভূত জীবন তারই বুকে উথলিয়া উঠিয়াছে। ভাঙা চালার নিচে সংকীর্ণ শয্যায় পঙ্গু মালার তুলনা জগতে নাই। কিন্তু অন্ধকার রাত্রে তামাক পৌঁছাইয়া দিতে সে তো কোনো দিন নদী তীরে ছুটিয়া আসিতে পারে না, বাঁশের কঞ্চির মতো অবাধ্য ভঙ্গিতে পারে না সোজা হইয়া দাঁড়াইতে। বেগুনি রঙের শাড়িখানি পরিয়া চুলে চপচপে তেল দিয়া শুধু লীলা খেলা করিতেই কপিলা পটু নয়, কুবেরের সেবাও সে করে। জীবনে কুবের কখনো যে সেবার পরিচয় পায় নাই। সারা রাত্রি পদ্মার বুকে কাটাইয়া আসিয়া এখন সে না চাহিতেই পা ধোয়ার জল পায়, পান্তা ভাতের কাশিটির জন্য হাঁকাহাঁকি করিতে হয় না, খাইয়া উঠিবা মাত্র তামাক আসে, প্রস্তুত থাকে তাহার দিন মলিন শয্যা এবং ফাঁক পাইলেই কোনোদিনও গোঁফ ধরিয়া টান দিয়া, কোনোদিনও একটি চিমটি কাটিয়া, হাসি চাপিয়া চোখের পলকে উধাও হইয়া ঘুম আসিবার আগেই কপিলা তাহাকে স্বপ্নও আনিয়া দেয়। পরের পেট ভরাইতে ফতুর হইতে বসিয়াও গৃহে তাই কুবেরের আকর্ষণ বাড়ে। কমে মাঠঘাটের জল, ও তো আর মানুষের চোখের জল নয়, কমিবে বই কি। একদিন মালার বড় ভাই অধর খবর লইতে আসে। কুবেরকে সে সত্য সত্যই কুবের ঠাউরাইয়া রাখিয়াছে কিনা সেই জানে। কর চাহে 2 টাকা। টাকা না পাইয়া তাহার রাগ হয়। সকলকে সে চরডাঙ্গায় ফিরাইয়া লইয়া যাইতে চায়। কুবের বারণ করে না, মালাও নয়। ভাই বোনকে কাছে পাওয়ার আনন্দ পুরানো হইয়া আসিতে কতদিন আর লাগে বোনের। তাছাড়া কপিলার চাপল্য ও হাস্য পরিহাসের জন্য ঈর্ষাও হয়তো মালার হয়। কোনোদিনও হয়তো কুবেরের সঙ্গে কপিলার অন্যায় মাখামাখি চোখেও পড়িয়াছে তাহার। এক স্থানে ঠায় বসিয়া থাকিলেও দৃষ্টি তো সে পাতিয়া রাখে সর্বত্র। কিন্তু কপিলা যায় না, ঝগড়া করিয়া গাল দিয়া অধরকে সে ভাগাইয়া দেয়। কে জানে কি আছে কপিলার মনে। ময়নাদ্বীপ হইতে রাসুর আকস্মিক আবির্ভাবের বিস্ময় গ্রামের লোকের কাছে পুরানো হইয়া গিয়াছে। রাসুর অভিজ্ঞতার গল্প শুনিবার কৌতূহল কাহারও নাই। রাসু বলিতে চায়, সবিস্তারে বারবার আগাগোড়া সমস্ত কাহিনীটা বলিবার জন্য সে ছটফট করে, কিন্তু শ্রোতা পায় না। কত শুনিবে লোকে, শুনিয়া শুনিয়া কান ঝালাপালা হইয়া গিয়াছে সকলের। হোসেন মিয়া কিছু টাকা দিয়াছে রাসুকে। রাসুর ইচ্ছা টাকাটা দিয়া সে একটি বউ খরিদ করে, গোপী হইলেই ভালো হয়। কিন্তু কুবের এ প্রস্তাব কানেও তোলে না। কত টাকা দিয়াছে হোসেন মিয়া তাহাকে? 1000 না লাখ? আর কি আছে রাসুর? ঘর দুয়ার, জীবিকার উপায়। তাছাড়া গোপীর পাত্র একরকম ঠিক হইয়াই আছে, গণেশের শালা যুগল। যুগলের মতো পাত্র থাকিতে যার তার হাতে কুবের মেয়ে দিবে কেন? গোপীকে কিন্তু বড়ই পছন্দ হইয়াছে রাসুর। ময়নাদ্বীপের গল্প করিবার ছলে সে কুবেরের বাড়ি আসে। আর চোখে সারাক্ষণ সে গোপীর দিকে তাকায়। পরীর মতো সুন্দরী মনে হয় গোপীকে তাহার। ভাইকে কোলে করিয়া
বাঁকা হইয়া কি তাহার দাঁড়ানোর ভঙ্গিমা! হ, রুখো রুখো লালচে বটে চুলগুলি গোপীর, কপালটা একটু উঁচুই। থ্যাবড়ানো নাকের নিচে উত্তোলিত ওষ্ঠে ঠেকিয়া নোলকটা তাহার দুলিতে পায় না। আর বড় নোংরা গোপী। তবু তো রাসু চোখ ফিরাইতে পারে না। তবু তো তার মনে পড়ে না এমন অতুলনীয় রূপ সে কোথাও দেখিয়াছে। কি রং গোপীর, কি মনোহর তাহার চলাফেরা, কি চাউনি! বয়স রাসুর বেশি হয় নাই, যুগলের চেয়েও তার বয়স কম। নূতন করিয়া সংসার পাতিয়া জীবনটা আবার গুছাইয়া লইবার সময় তাহার পার হইয়া যায় নাই। গোপীকে পাইলে আবার সে আরম্ভ করিতে পারে। বয়স্থা বাড়ন্ত মেয়ে গোপী, বিবাহের 1 বছরের মধ্যেও স্বামীর ঘর করিতে আসিবে। 5 বছরের একটা মেয়েকে বিবাহ করিয়া তার বড় হইবার আশায় হা করিয়া বসিয়া থাকিবার ধৈর্য রাসুর আর নাই। যাদের সে বিসর্জন দিয়া আসিয়াছে ময়নাদ্বীপে, তাড়াতাড়ি আবার তাদের ফিরিয়া পাওয়া চাই। একা একা বড় কষ্ট হইতেছে রাসুর। প্রীতম মাঝির সঙ্গে রাসুর কলহ হইয়া গিয়াছে। হোসেন মিয়ার দেওয়া টাকাটা বাগাইয়া লইবার জন্য প্রীতম মাঝি বড়ই ব্যস্ত হইয়া উঠিয়াছিল। রাসু তাই পৃথক হইয়া গিয়াছে। কে জানত গ্রামের মধ্যে প্রীতমের মেয়ে যোগী সর্বশান্ত পিস্তুত ভাইটিকে এতখানি খাতির করিবে। শীতলকে দিয়া বাবুদের বলিয়া নিজের ঘরের কাছে খানিকটা জমি যোগী রাসুকে জোগাড় করিয়া দিয়াছে। রাসু একখানা ঘর তুলিয়াছে সেখানে। সেই ঘরে রাসু বাস করে একা, হয়তো ধ্যান করে গোপীর। বিকেলে কেতুপুর গ্রামের মধ্যে সওদা আনিতে যাওয়ার সময় পথের নির্জনতম অংশে কোনোদিনও গোপী রাসুকে দাঁড়াইয়া থাকিতে দেখিতে পায়। রাসু বলে, কই যাও গোপী? সে একটু স্নেহব্যঞ্জক হাসি হাসে। গাঁট হইতে বাহির করে একটি কাঁচ বসানো পিতলের আংটি আর পুতির মালা, বলে, নিবা? গোপী খুশি হইয়া উপহার গ্রহণ করে। রাসুকে ভালোই লাগে তাহার। রাসুর জন্য সে একটু দুঃখ বোধ করে। কোথায় সেই ময়নাদ্বীপ কে জানে? সকলকে রাসু সেখানে হারাইয়া আসিয়াছে। বড় কষ্ট পাইয়াছে সে জীবনে। তাছাড়া রাসুর কথাগুলি ভারী মিষ্টি, শুনিতে বড় ভালো লাগে গোপীর। আর কি খাতিরটা রাসু তাহাকে করে! কত যেন সে বড় হইয়াছে। 11 বছরের মেয়ে সে নয়। যোগীর সঙ্গে মাঝে মাঝে রাসু পরামর্শ করে, একটা কি উপায় ঠাওরানো যায় না, কুবেরকে যাহাতে রাজি করানো যায়। পরামর্শ অনেক হয়, উপায় হয় না। শীতলের অনুপস্থিতিতে তাহার পরিষ্কার শয্যায় আরাম করিয়া বসিয়া তাহার হুঁকায় তামাক টানিতে টানিতে পরামর্শ করিতে পারাটুকুই লাভ হয় রাসুর। আর যোগীর সমবেদনা। রাসুকে যোগী খুব খাতির যত্ন করে। রাসুর মুখে ময়নাদ্বীপের কাহিনী বারবার শুনিয়াও সে শ্রান্ত হয় না। কত বাসিন্দা ময়নাদ্বীপে, কি কি ফসল হয়? দ্বীপের চারিদিকে বুঝি সমুদ্র? আচ্ছা, সমুদ্র কত বড়? পদ্মার চেয়েও বড় বুঝি? আজও যোগী রাসুকে এই সব প্রশ্ন করিতে ভালোবাসে। যোগীর বয়স বেশি নয়, বছর 22। বড় শান্ত তাহার স্বভাব, বড় সরল তাহার মন। শীতল তাহাকে সুখে রাখিয়াছে, আড়াল করিয়া রাখিয়াছে জেলেপাড়ার দারিদ্র ও হীনতা হইতে। যোগীর মনে অপরিমিত সন্তোষ। এত দয়ামায়া, এমন কোমলতা জেলেপাড়ার আর কোনো মেয়ের নাই। জেলেপাড়ার কারো ঘরে কোনোদিনও যদি অন্ন না থাকে, চুপি চুপি একবার যোগীর কাছে আসিতে পারিলে আর তাহার উপবাসের ভয় থাকে না। দুঃখের কাহিনী যে যত জমজমাট করিয়া বলিতে পারে ছলছল চোখে, যোগী তাহাকে তত চাল দেয়। খরচের পয়সা দান করিয়া শীতলের বকুনি শোনে। শীতল লোকটা বড় কৃপণ। যোগীর দান করা স্বভাবটা সে পছন্দ করে না। কিন্তু এমন আশ্চর্য মন মানুষের, যোগীর এই মন্দ স্বভাবের জন্যেই তাহাকে শীতল ভালোবাসে বেশি। যোগীকে সে কৃপণ হইতে বলে, কিন্তু সন্ধ্যার সময় বাড়ি ফিরিলে যোগী যেদিন ভয়ে ভয়ে তাহাকে শোনায় না যে একজন আসিয়া তাহার ঘাড় ভাঙিয়া যা পারিয়াছে আদায় করিয়া লইয়া গিয়াছে, সেদিন মনটা যেন খুঁতখুত করে শীতলের। মাছের মূল্য বাবদ কুবের কয়েকানা পয়সা পাইত। শীতল কখনো ঋণ পরিশোধ করে না। তাগিদ করিয়া করিয়া কুবের হয়রান হইয়া গিয়াছে। তবু একদিন সকালে
আবার সে আশা করিয়া আসিল। যোগী রাঁধিতেছিল, শীতল আর রাসু করিতেছিল গল্প। কুবেরকে দেখিয়া রাসু চঞ্চল হইয়া উঠিল, বসিতে দিয়া খাতির করিয়া কলিকাটা বাড়াইয়া দিয়া বলিল, তামুক খাও। না, কুবেরের বসিবার সময় নাই, তামাক খাওয়ারও সময় নাই। শীতল তাড়াতাড়ি পয়সাটা দিয়া দিক, সে তাড়াতাড়ি চলিয়া যাইবে। বসিয়া তামাক টানিতে আসিয়াছে নাকি সে? কুবের আজ রাগিয়াছে, আজ সে মাছের দাম আদায় করিয়া ছাড়িবে। শীতল প্রথমে অমায়িক হাসি হাসিয়া জিজ্ঞাসা করে, হ্যাঁ তো রাগ কেন কুবিরের এই সকালবেলা? তারপর সেও রাগিয়া যায়, যা দিমুনা পয়সা, কর গিয়া নালিশ। রাসু বুঝি কুবেরকে খুশি করিতে চায়, সে বলিল, দেন না শেতল বাবু, দিয়া দেন পয়সা। পয়সা দিল যোগী, কলহের মাঝখানে 10 আনা পয়সা আনিয়া কুবেরের সামনে রাখিয়া দিল। শীতলকে ধমক দিয়া বলিল, সামান্য ক আনা পয়সার জন্য এত কাণ্ড করো কি জন্য? কত কর্তৃত্ব যোগীর। শীতল কথাটি বলিল না, কুবেরের দিকে কড়া চোখে চাহিয়া ঘরের ভিতরে চলিয়া গেল। পয়সা কুড়াইয়া কুবের উঠিল, সঙ্গে উঠিল রাসু। কি বিনয় রাসুর, কি সব তোষামোদে কথা! পথ চলিতে চলিতে রাসু নানা কথা বলে। এবার সে একটা ব্যবসা আরম্ভ করিবে, ব্যবসা ছাড়া পয়সা নাই মানুষের। একটা সে দোকান দিবে দেবীগঞ্জে। কিসের দোকান এখনো সে তা ঠিক করে নাই, ভাবিয়া চিন্তিয়া একটা কিছু ঠিক করিয়া লইবে। কুবের কি পরামর্শ দেয়? জীবনে উন্নতি করিবে রাসু, প্রাণপণ করিয়া লাগিলে কি না হয় জগতে। তাছাড়া পুরুষের ভাগ্যের কথা কে জানে, আজ ফকির কাল রাজা। কুবের গম্ভীর মুখে সায় দিয়া বলে, ভাবে ময়নাদ্বীপে গিয়া বড় বড় কথা বলিতে শিখিয়া আসিয়াছে রাসু, চাল দিতে শিখিয়াছে। মাঠের দিকে চাহিলে বোঝা যায় জল কোথায় নামিয়া গিয়াছে, ধানের ফসল কাত হইয়া পড়িয়া আছে। পদ্মা হইতে আজ জোর বাতাস বহিতেছিল, চারিদিকে অসংখ্য পাখির কলরব, শিশির ভেজা ডাঙায় ছড়াইয়া আছে সোনার রোদ। শরৎকাল আসিয়া পড়িয়াছে সন্দেহ নাই। নদী তীরে কাশের বন এবার সাদা হইয়া উঠিবে। কুবেরের সঙ্গে রাসু তাহার বাড়ি পর্যন্ত আগাইয়া যায়। না, গোপী এখন বাড়ি নাই, কপিলার সঙ্গে সে জল আনিতে গিয়াছে নদীতে। কুবের রাসুকে বসিতে বলে না, পিসির নিরিবিলি ঘরখানায় গিয়া ঢোকে ঘুমের জন্য। রাসু আস্তে আস্তে ফিরিয়া যায়, যায় সে নদীর ধারে। গাল খায় সে কপিলার, তারপর হন হন করিয়া হাঁটিতে আরম্ভ করে কেতুপুর গ্রামের দিকে। না, নদীর ধারে ওভাবে দাঁড়ানো উচিত হয় নাই। কপিলা যদি বলিয়া দেয় কুবেরকে,